উট পাহাড়ের নিচে না আসা পর্যন্ত তার পিঠ দেখা যায় না। উটের পিঠ দেখতে হইলে আপনাকে পাহাড়ে চড়তে হবে, আর পাহাড়ের নিচে উটকে আনতে হবে। উট যদি আপনার সামনে দিয়ে হাইটা যায়, আপনি যদি সমতলে দাঁড়ায় থাকেন, তাহলে উটের পিঠটা আপনি দেখতে পাবেন না। আর আপনি যদি পাহাড়ে দাঁড়ান আর উট যদি পাহাড়ের নিচে আসে, তাহলে তার পিঠ দেখতে পাবেন। যেভাবে আমরা এখন রাজনীতিবিদদের পিঠ দেখতে পাচ্ছি, ওনারা তো উট, তাই না? উটের চেয়েও বেশি বট গাছ মনে করেন, ওই বট গাছের ছায়ার তলেই তো আমরা বসবাস করি। কিন্তু এতদিন ওই বট গাছের চান্দি দেখতে পাচ্ছিলাম না, উটের পিঠ দেখতে পাচ্ছিলাম না। কেমনে জানি বারবার ফসকায়া যাইতেছিল। আমরা পাহাড়ে ওইটা দাঁড়ায় রয়েছি যে কখন উট আসবে, কখন উট আসবে। মানে রাজনীতি দলদের পিঠ দেখতে চাই, কিন্তু পিঠ দেখাচ্ছিল না। সবাই পিঠ বাঁচায়া চা পান নাস্তা পানি করতে করতে মিটিং হইতে হইতে ভাই এমন একটা জায়গায় পৌঁছাইছে, মানুষ তিতা হয়ে গেছে। এমনও প্রশ্ন দেখা দিছে, এই সরকার কি কারণে এতদিন থাকবে, কোন পাওয়ারে থাকবে, কে তাদেরকে এখানে জায়গা দিছে, কিভাবে এরা আসলো, এরকম বহুত রকম কথা। দেখেন ভাই ব্রাদার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওই সরকারের মালিক কে ছিল? শেখ হাসিনা। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওই যে অনেক আগে, তখন বিএনপির মালিক কে ছিল? বেগম খালেদা জিয়া। এখন আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, তার মালিক কে হবে? তারেক রহমান সাহেব। কিন্তু বর্তমান সরকারের মালিক কে? বর্তমান সরকারের মালিক জনগণ। হ্যাঁ, জনগণের পাওয়ার দেখতে পান নাই? অনেক দেরি হইলো ভাই, একটা জায়গায় আসছে। হ্যাঁ, একটা জায়গায় আসছে, এখন পিঠ দেখা যাচ্ছে। মাইনা নিছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবার বলবো, মাইনা তো নিছে। হ্যাঁ, এখন প্রশ্ন উঠছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য হ্যাঁ না ভোটটা কখন হবে? জাতীয় নির্বাচনের সময় একটা ব্যালট পেপার দিয়ে দিবে যে এখানে হ্যাঁ না ভোট আছে, দেন এখানে সিল মেরা দেন, হ্যাঁতে মারবেন না নাতে। জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপার দিবে, এরকম কথা হচ্ছে। কিন্তু এই কথাটা মেনে নিবে না ভাই। আমরা জনগণ তো এই সরকারের মালিক, আমরা সরকারের কাছে চাইবো, অন্যের কাছে চাইবো কেন? অন্যরা কেন বলে ঠিক আছে আমরা ছাড় দেবো, বা ওনারা ছাড় দিতে চায়, ওনাদের কাছে কেন চান আপনারা? আমরা তো চাই জনগণের সরকার যে আমাদের, ওই সরকারের কাছে, কোন রাজনৈতিক দলের কাছে চাইতে যাবো কেন? আর ওনারাই বা ছাড় দেওয়ার কথা বলবে কেন? আমাদের চাওয়া আমাদের সরকারের কাছে, যে সরকার 8ই আগস্টে এই চেয়ারটায় বসছে, সেই সরকারের কাছে। আর ওই সরকার আজ থেকে 13-14 মাস আগে ওনার বক্তব্যে ক্লিয়ার করে বইলা দিছে, জুলাই সনদপত্র, বিচার, সংস্কার, তারপরে নির্বাচন হবে বলছে ভাই। এবং ওনারা বুঝা শুনেই কিন্তু ফেব্রুয়ারি মাস দিছে, কারণ ওনারা জানে ফেব্রুয়ারির আগেই আমরা কাজ সাইরা ফেলতে পারবো। যেমন এই যে দেখেন, একটা বড় কাজ সাইরা ভালো হলো কি, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে যে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিবে। এই স্বীকৃতি মানে জানেন, আইনি বৈধতা। আইনি বৈধতা মানে সংবিধানে জায়গা করে নেওয়া। জুলাই গণ অভ্যুত্থান সংবিধানে জায়গা করে নিবে, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু ওই একমতের মধ্যে আবার একটু কিন্তু আছে। ওই কিন্তু হইলো জাতীয় নির্বাচনের সময় না আগে চান, আগে একটা হ্যাঁ না ভোট চান। আমরা তো ভাই আগেই চাইবো, আগেই হইতে হবে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি, এবং আসতে পারছি বলেই আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি। উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই, ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাআল্লাহ। জনগণের পাওয়ারটা কি, এটা অনেক আগেই বোঝা উচিত ছিল, কিন্তু অনেকেই বুঝতে চায় নাই। যেমন দেখেন এই নগর ভবন নিয়ে যে কেলেঙ্কারিটা হয়ে গেছিল, ওই টাইমে তো ইশরাক হোসেন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছিল, ভয় পাচ্ছিলাম তো। হ্যাঁ, উনি 10 মিনিটের সময় চাচ্ছিল ওনার লিডারের কাছে। লিডার যদি বলে 10 মিনিটের মধ্যে এই সরকারের পতন ঘটায় দিবে, এরকম বক্তব্য শুই না সত্যি সত্যি ঘাবড়ে গেছিলাম। কারণ সবচেয়ে বড় দল তো ওনারা, ওনাদের দলের মধ্যে ভাই শাখা প্রশাখার অভাব নাই। দেখেন ছাত্র দল, যুব দল, কৃষক দল, মৎস্যজীবী দল, টেম্পো দল, দলের অভাব না ভাই, বহু রকম দল আছে। এই দলের সবাই যখন নগর ভবনের সামনে চলে আসলো ইশরাক সাহেবের ডাকে, তখন তো এখানে দেখছি হ্যাঁ কত রকম কাণ্ড দেখছি। উপদেষ্টাদেরকে জুতা দিয়া পিটানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দখল করে নিবে, এবং তালাও মাইরা দিয়েছিল চারিদিকে।
কিন্তু ওই তালাটা নিজেদেরকে যেদিন খুলতে হয়েছে সেদিনও তো বুঝে নেওয়া উচিত ছিল জনগণের পাওয়ার কি। এই সরকার জনগণের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ভাই। এই সরকারকে টিকায় রাখছে জনগণ। সেদিনই যদি জনগণের এই ধাক্কাটা মানে জনগণের এই পাওয়ারটা আপনারা বুঝতে পারতেন, তাহলে কিন্তু আপনারা রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আপনাদের বোঝা উচিত ছিল জনগণ কি চায়, আর জনগণের ওই চাওয়াটার দায়িত্ব যদি আপনারা নিয়ে নিতেন, যেমন এখন নিছেন, এখন তো একটা জায়গায় আসছেন, সেদিন যদি আসতেন তাহলে অনেক লম্বা সময় পাইতেন নির্বাচনের প্রস্তুতির জন্য, এবং পাবলিকও দেখতেন আপনাদের সঙ্গে থাকতো। আপনারা মনে করতেন দলের লোক থাকলেই চলবে, দেশের সব জনগণের মতামতের কোনো তোয়াক্কা করেন নাই। কিন্তু এখন তো বুঝতে পারছেন জনগণ কি চায়। যদি না বুঝতেন তাহলে তো এক জায়গায় আসতেন না, কিন্তু আরেকটু আগে আসতে হবে। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের আইনি বৈধতা আমরা জনগণ অবশ্যই চাই। এর বাইরে এক পাও এদিক সেদিক যাওয়া যাবে না, ওই একই জায়গায় থাকতে হবে। যেভাবে একই জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু জামাত ইসলাম এক চুল নড়ে নাই। যে কথা বলছে সেটা কইরা দেখাইছে। উনারা কিন্তু কথা দিছিল জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের দায়িত্ব আমরা নিলাম। উনারা দায়িত্ব নিছে বলেই কিন্তু আজকে আমরা সবাইকে এক জায়গায় আনতে পারছি, না হলে আনতে পারতাম না ভাই। ছোটখাটো দল না, কিন্তু অনেক বড় দল। উনারা 5ই আগস্টের পর ধৈর্যই নিছিল ওনারাই ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতায় যাবার জন্য যে রাজনীতিটা দরকার, ক্ষমতা যাবার জন্য যে মেধা বুদ্ধির খেলাটা দরকার, হ্যাঁ খেলতে হবে তো আপনাকে। জনগণকে তো আর ধোকা দেওয়া যাবে না। জনগণ আগের মতো নাই তো ভাই। গত 16 বছরে মানুষ এইটুক বুঝতে পারছে যে এই দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না। আমি রাজনীতি দলের কথা বলতেছি। আপনাদের এই দেশের প্রতি ভালোবাসাটা কার কতখানি এইটুক বুঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে ভাই। আপনারা বড় বড় দল যারা দেশ চালাইছেন, তারা একটা ছোট্ট দল, নতুন একটা দল আসছে, মাত্র এই যে 3-4 দিন আগে নিবন্ধন পাইছে, এখনো কোনো প্রতীক পায় নাই। এরকম একটা দল নিয়ে যত কথা বলছেন গত 13-14 মাসে, মনে হইতেছিল কি জানেন, এই দলটাই বোধহয় অনেক পুরনো দল আবার নতুন করে আসছে। না, একদম ইয়াং ছেলেদের একটা দল। আর এই ইয়াং ছেলেরা কারা? তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই। আর এই জড়িত থাকার কারণে ওই যে সমন্বয়ক নামে একটা দল ছিল না, তাদের অনেক ভুল ভ্রান্তি এমন ভাবে মিডিয়াতে তুলে ধরা হয়েছে, মনে হইতেছে কি জানেন, এনসিপি সবাই চালাবাজ, এরা লুটেরা, এরা লুইটা পুইটা খাইতেছে। হ্যাঁ, লুটের কথা যখন আসছে, একটা কথা বইলা ভিডিওটা শেষ করব। মিস্টার নাহিদ ইসলাম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি হঠাৎ করে একটা কথা বললেন যে কথাটা আমি মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছি না? আপনি বলছেন উপদেষ্টার মধ্যে কয়েকজন বেঈমান আছে এবং ওরা একটা সেফ এক্সিট খুঁজতেছে এবং বিদেশে পালায়ও যাইতে পারে। ওরা কিছু টাকা পয়সা বানাইছে বা অবৈধ কাজ করছে, ওদের দিকে আপনি আঙ্গুল তুলছেন, ওদেরকে সাবধান করছেন। আমার প্রশ্ন হলো, আপনি সাবধান করবেন কেন? আপনি তো সোজা চলে যাবেন গোয়েন্দা অফিসে বা থানায়, তাদের নামে মামলা করবেন, জিডি করবেন, আঙুল দিয়া দেখাই দিবেন এই উপদেশটা এই কাজ করতেছে। কিন্তু আপনি তা না কইরা একটা হুমকি দিছেন, সাবধান বাণী জানাইছেন। এই সাবধান বাণীতে ওরা সাবধান হয়ে যাবে, টাকা পয়সা লুকায় ফেলাইবো, সরায় ফেলাইবো, সারা সমুদ্রের নামে দিয়ে দিবে বা মাটি চাপা দিয়ে দিবে। ওদেরকে কেন আপনি সাবধান করলেন? আপনি তো আগে মামলা ঢুকবেন, তারপর আমাদের নিয়ে ওই উপদেশটাকে খুঁজে বাইর করবো কে এসে। আপনার কাছে তো ভাই ভয়ঙ্কর তথ্য রয়ে গেছে। এই উপদেশটারা যদি এরকম করে 2-4 জনের কথা যেটা আপনি ইঙ্গিত করছেন, কিন্তু আগের সরকারে যারা করছিল তাদেরকে কেন তাড়াইছিলেন? তারা তো একই কাজ করতো। 2-3 জন করা মানে কি সবাই করা? হ্যাঁ ভাই, আমার পরিবারের মধ্যে যদি 2-3 জন খারাপ থাকে, পুরো পরিবারকে খারাপ ধরে নিতে হবে। কারণ পরিবারের কর্তা, সে কেন তাদেরকে সাবধান করতেছে না? তার কাছে কেন গোয়েন্দা রিপোর্ট নাই? আমি বলতে চাচ্ছি, ইউনূস স্যারের কাছে কেন কোনো গোয়েন্দা রিপোর্ট নাই? উনার গোয়েন্দারা কেন উনাকে জানাইলো না? উনার 2-4 জন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে এবং টাকা পয়সা বানাইছে, দুর্নীতির সাথে জড়িত আছে এবং বেইমানির সাথে জড়িত আছে। এই বেইমানিটা কার সাথে করছে? এই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের সাথে বেইমানি করছে। এত বড় বেইমান যদি উপদেষ্টার ভিতরে থাকে, তাকে এক্ষুনি বাইর করতে হবে। কোনো একদিন বাইর করবেন, সাবধান বাণী জানাইবেন। ওই সিস্টেমে যাওয়া যাবে না ভাইয়া, নো নো নো। ওই সিস্টেমে কেন যাবেন? আপনারা একজন ইমাম, এনসিপির ইমাম হিসাবে তো আপনাকে পরিচয় করাই দিয়েছিল। ওই ইমামের কাছে আমরা ক্লিয়ার কাট কথা চাই, কে কে এই অপরাধের সাথে জড়িত,
তাদের নাম বলতে হবে, তাদের নাম আমরা জানতে চাই, আইনের আশ্রয় নিতে হবে। এমনও তো প্রশ্ন আসতে পারে যে আপনার এই ধমক শুই না তলে তলে আপনারা ম্যানেজ করে ফেলাইছে, আপনাকেও কিছু টাকা পয়সা দিয়ে দিছে, এটা হইতে পারে না ভাই। আমি ধমক দিলাম, আমার ধমক শুনে আমাকে কিনে নিতে পারে না, টাকার কাছে তো মানুষ বিক্রি হয়ে যায় অনেক সময়। নিশ্চয়ই আপনি সেই লাইনের লোক না, জুলাই গণ অভ্যুত্থানের আপনি সৈনিক। তাই আমি বলবো আগার ইঙ্গিতে কোনো কথা চলবে না, সরাসরি আইনের আশ্রয় নিতে হবে। অনেকেই টক শুনতে আইসা অমুকে নিয়ে গেছে 300 কোটি, অমুকে 500 কোটি, অমুকে বাড়ি বানায় ফেলাইছে, অনেক রকম কথাবার্তা। ওরে দেখলাম রয়ের সঙ্গে এখনই ঘুরতে, ও রয়ের এজেন্ট, অমুকের এই সেই, এইসব অস্থিরতার মধ্যে আমরা যাইতে চাই না। যারা যা কিছু বলবেন প্রমাণ সহকারে এই মিডিয়াতে বলেন। এই মিডিয়াতে যখন ভাইরাল হয়ে যাবে তখন কেউ আর এড়িয়ে যেতে পারবে না, না সরকার পারবে, না বিরোধী দল পারবে, না আইন বিভাগ পারবে, কেউ এড়িয়ে যেতে পারবে না। সত্যকে সামনে আনতে হবে, এভাবেই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই, অন্য কিছু চাওয়ার নাই। যাবার আগে বলে যেতে চাই জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই, আর 2-1 মাসের মধ্যেই বিচারও দেখতে পাবেন ভাই। হ্যাঁ, বিচারও দেখতে পারবেন। এর মধ্যে শোনা যাচ্ছে ওই যে ইনু একজন আছে না, আরে বাপরে বাপ, ডাকাইত লোক, ডাকাইত। এই কিন্তু শেখ মুজিবুরের পিছনে একবার লাগছিল, আবার আইসা তার মেয়ের সাথে বন্ধুত্ব করছে। তার কল রেকর্ড দেখছেন না, কি বলে আমরা এখন জঙ্গি কার্ড খেলুম, জঙ্গি কার্ড। এই বেটাই বুদ্ধি দিছে, এই ফাঁসবে ভাই। আরো ফাঁসবে কে জানেন? ওই যে আইনমন্ত্রী, ওই যে পলায় যাইতেছিল নৌকায় কইরা দরবেশের লগে, এইটাও ফাঁসবে। আরো 2-4টা ফাঁসবে। এতে বিচারের রায় পাওয়া যাইবেন, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পাওয়া যাবেন। সংস্কার কি হইলো না হইলো সেটা আমরা বুঝতে পারবো সুষ্ঠু একটা নির্বাচনের মধ্যে দিয়া। আর ওই নির্বাচন আসতেছে, সবাই নির্বাচনের জন্য রেডি হন। আর নির্বাচনের আগে হ্যাঁ না ভোট অবশ্যই চাই, সবাই সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব। তো আমরা যদি এটা মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে, আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই। না, এটা তো না। আচ্ছা, দেখি আমি এটা আপলোড করে আপনাদেরকে দেখাই। তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন, যিনি সবেমাত্র আমেরিকা থেকে ফিরছেন। এটা হচ্ছে আমার দেশের রিপোর্ট, সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। তো এখানে ছোট একটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায় যে গত শনিবার রাত 8টায়, মানে গত শনিবার রাত 8টায়, মানে গত রাতে, আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা, তাহলে সেনাপ্রধানের বাসভবনে, সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান। তার মানে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফখরুলকে দাওয়াত দিয়েছেন। এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি, এটুকু খবর। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে, এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করবো। বা তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে, নির্বাচনের আর 5 মাস বাকি মাত্র, বা 5 মাস 6 মাস, কত এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস। আচ্ছা, 5 মাস বাকি। তো এই 5 মাসের যখন একটা নির্বাচন ভাব দেশে, সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে ডেকে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? এবং সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি একটা অর্গানাইজড ফোর্স, এবং তারা এইসব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে। এবং আপনারা এও জানেন যে আমি সবসময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি, বা তারপর আমি তার সমালোচনা করতেও ছাড়ি না। এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে। এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনাপ্রধান মিটিং করেন। সেই মিটিং সম্পর্কে জাতি একদম পুরো অন্ধকারে, কিচ্ছু কেউ জানে না, কোনো খবর নাই। মিটিং করলো গতকাল রাতে, প্রায় 24 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা এখনো জানি না সেই মিটিং এর বিষয়বস্তু কি। তো যদি আপনি তারপরেও মনে করেন, আমি, কারণ সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না, কারণ সেটা অর্গানাইজড ফোর্স, এবং সে শুধুমাত্র সরকারি দলের, মানে সরকার যে সরকার আছে তার কথাই শুনে। যেমন এখন শুনবে ইউনূসের কথা, আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তখন তার কথা শুনবে। কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া, সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রশ্নই আমি রেখে গেলাম। যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে
সেনাবাহিনীর একটি দূরত্ব আছে এবং সেই দূরত্বটা আরো ঘনীভূত হয়েছে দুইটা কারণে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান করার জন্য। সেই চেষ্টা বিএনপির কারণে সফল হয়নি, আমেরিকার কারণে সফল হয়নি। বিএনপি এবং আমেরিকা তারা বলছে না থাকুক, সমস্যা নেই। এই গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে চিফ প্রসিকিউটরের অফিস, তারা বলেছে যে প্রায় 72 জন আর্মি অফিসার আছে যারা ক্যান্টনমেন্টে আছে এই মুহূর্তে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। তো এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে অসহযোগিতা, তারপরে নেগোসিয়েশন এগুলো করতে করতে মোটামুটি তারা 22 জনকে সিলেক্ট করেছে, যে 22 জন আসলেই সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এবং এদেরকে আসলে বাদ দেওয়া যায় না, কারণ এদের বিরুদ্ধে এত ভিডিও ফুটেজ, এত সাক্ষী, এত প্রত্যক্ষদর্শী, মানে এটা আর ইয়ে করা সম্ভব না। এখন এই 22 জনকে নিয়ে একটু মানে কিন্তু সেনা প্রধানে বলতেছেন যে এদেরকে তাহলে তো সামরিক আদালতে এদের বিচার হতে পারে, বাট সরকার আবার এদের বিচার সিভিল কোর্টে করতে বদ্ধপরিকর। কারণ সরকার বলতেছে যে তারা সেনাবাহিনী সদস্যদের বিচার সেনা কোর্টেই হবে, এটা মানলাম, বাট তারা যখনই অপরাধগুলো করেছে তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিল না। কেউ ছিল র্যাবে, কেউ ছিল ডিজিএফআইতে, কেউ ছিল এমটিএমসিতে, কেউ ছিল ইয়েতে আপনার যে বিজিবিতে ছিল, এরকম ছিল। সুতরাং এগুলো তো সিভিল ফোর্স, কাজে এগুলোর বিচার সিভিল ফোর্সে হতে পারে। যদিও তারপর তারা সেনাবাহিনীতে ফিরে গিয়েছে, বাট আমরা চাই তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হোক। তো এই যখন টানা পড়েন তখন সেনাপ্রধানের মানে অনেক জিনিস আছে কি সেনাপ্রধানের কিছু করার নেই। একসঙ্গে সহকর্মী দীর্ঘদিন কাজ করেছে এবং তারাও জানে যে আসলে তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছে, তাদের কি দোষ। এটা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য আর কি, মানে মন থেকে আর কি, যে তারা তো সরকার নির্দেশ পালন করেছে, তাই না? সরকার বলতেছে অমুককে মারো, অমুককে ধরো, তারা করেছে, তাদের দোষ কি? আবার অনেকের কথা হচ্ছে যে না, সরকার কোনো অন্যায় আদেশ দিলেও সেটা সেনাবাহিনী মানতে বাধ্য না, কিন্তু সে মেনেছে। এখন আসলে বাধ্য না নাকি বাধ্য, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, কারণ সেনাবাহিনী একটি অর্গানাইজড ফোর্স এবং তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশই মানতে বাধ্য। এখন এই বিষয়গুলো আসলেই খুব মানে কন্ট্রোভার্সি সৃষ্টি করে এগুলো সমাজে, এবং এর আসলে সেনাবাহিনী অবৈধ আদেশ মানতে বাধ্য কিনা, আবার প্রধানমন্ত্রী যা বলে তা শুনতে বাধ্য কিনা, এগুলি নিয়ে নানা মত আছে। তবে আমি এটুকু মনে করি যে আসলে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের চাইতে দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় মনোযোগ বেশি দেওয়া উচিত, এবং যেটা জেনারেল ওয়াকার যেমন করেছেন। বাট এখন সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, এটা মোটামুটি বৃদ্ধি পেয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। ওই দিন আমি দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেনাপ্রধানের সমালোচনা একদম সরাসরি করেছেন তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের টকশোতে, কাজে এতে কোনো সন্দেহ নাই। এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের সঙ্গেও কিছুটা দূরত্ব সেনাপ্রধানের বেড়েছে। একটা সময় ভালো সম্পর্ক ছিল, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যেই দলকে প্রথমত জানিয়েছিলেন সেটা হচ্ছে জামাত ইসলাম। কিন্তু জাতীয় পার্টি ইস্যুতে, ভিপি নুরুল হক নূর ইস্যুতে জামাত ইসলাম যেভাবে মানে একটা চাল চেলেছে বা একটা অবস্থা নিয়েছে, সেটা ইনডাইরেক্টলি সেনাবাহিনীর বিপক্ষে যায়। তো এই সমস্ত কারণে হয়তো জামাত ইসলামকেও আর আগের মতো ভালো পাচ্ছেন না। বাট যাকেই ভালো পাচ্ছেন, যাকেই না পাচ্ছেন, একটা দেশে কিন্তু সেনাবাহিনী ততটুকুই করা উচিত যতটুকু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে এবং দেশটাকে নিরাপদ রাখে। কিন্তু এর বাইরে যখন আপনি নির্বাচনের আগে আগে আপনি আপনার পছন্দের একটি পার্টিকুলার রাজনৈতিক দলের মহাসচিবকে আপনার বাসায় গোপনে ডেকে নিয়ে যান, যেটা কেউ জানে না, এটা কিন্তু আরেকটা বিতর্কের জন্ম দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝতে পারি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর প্রধান সেই সময় থেকে যা যা করেছে তাতে তারও অধিকার আছে। তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকেও একটু বেশি তার অধিকার আছে, মানে একটা বিপ্লবের পর একটা অধিকার জন্ম নেয় যে হ্যাঁ, হাসিনা পালিয়ে যাওয়ার পর তো আমি সবকিছু অর্গানাইজ করছি, কাজে আমার তো একটা ভয়েস আছে যে নির্বাচনটা কখন হবে। তো এটা সমস্যা নেই, উনি বলেছেন যে নির্বাচন কখন হবে এটা উনি বলেছেন ডিসেম্বরে হওয়া উচিত, বা উনি বলেছেন যা কিছু আমি মানলাম হতে পারে। বাট সেই সঙ্গে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি সেনাবাহিনীর প্রধান হয়ে যখন আপনি রাজনৈতিক বক্তব্য রাখবেন, যেমন অমুক তারিখে নির্বাচন হবে, এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত না, তখন কিন্তু আপনাকে রাজনীতিবিদরা যেমন সমালোচনা সহ্য করে, রাজনীতিবিদদেরকে যেমন কেউ গালিগালাজ করে, কেউ প্রশংসা করে, আপনাকেও ঠিক তেমনি মানুষ সেরকম ট্রিট করবে। আপনি যখনই পলিটিক্যাল বক্তব্য দিবেন তখন পাবলিক এটা পলিটিক্যালি নিয়েই একদল প্রশংসা করবে, আরেক দল সমালোচনা করবে, তাই না? এটাই তো হয় বাংলাদেশে। যদিও যেটা আপনি বলতেছেন সেটা হয়তো আপনি ভালোর জন্যই বলতেছেন, বাট তারপরে কিছু পাবলিক সমালোচনা করবেই। তো এই কারণেই আসলে বিষয়টা আমার ভালো লাগেনি, যে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাওয়াত দেখ তিনি হয়তোবা
বিভিন্ন ভূরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন, দেশীয় বিষয় নিয়ে কথা বলবেন, বা যে কারণে কথা বলবেন কথাটা আসলে হয়তো বা অত্যন্ত গোপনীয়। সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্কে টানাপোড়েন চলতেছে, অথবা বিএনপি ক্ষমতায় আসলে সেনাবাহিনীর জন্য কি কি করবে, এবং এই বিচারগুলো কিভাবে হবে যারা অভিযুক্ত, এইসব বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা করেছেন। আমি শিউর না, আপনারা দর্শক আমার চেয়ে অনেক জ্ঞানী, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করতেছেন। তবে মুদ্রা কথা হলো যে যে বিষয় নিয়ে আলাপ করুক, অন্তত নির্বাচনের আগে আগে একটা পার্টিকুলার দলের মহাসচিবকে নিয়ে সেনাপ্রধান ভাবে বৈঠকটা না করলেও পারতেন। এটাই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন দর্শক, ধন্যবাদ।